সুপ্রিয় ভট্টাচার্যের লেখা গল্প প্রায়শ্চিত্ত। দুদিন আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে আমি কোন কলেজে ভর্তি হচ্ছি সে ব্যাপারে খোঁজখবর নিয়ে চা খেয়ে তারা চলে যাচ্ছে ঠিকই, তবে এই দুদিনে সকালের দিকে স্কুলে যেতে মার যেমন দেরি হচ্ছে, তেমনি বিকেলে স্কুল থেকে ফিরলে কেউ না কেউ চলে আসছেন। আজ বিকেলে মা স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমার প্রিয় টিফিন ডিমের ভুজিয়ার সঙ্গে মুড়ি মাখা করে দেবেন বলে রান্নাঘরে যখন ব্যস্ত ছিলেন, তখন পাশের বাড়ির কাকিমা এসে মাকে বললেন, শুনলাম অনুপম নাকি খুব ভালো রেজাল্ট করেছে, কই দেখি ওর মার্কশিটটা। মা রান্নাঘর থেকে আমাকে বললেন, ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চাবি নিয়ে আলমারি খুলে তোর উচ্চ মাধ্যমিকের ফাইলটা বার করে কাকিমাকে দে। আলমারি খোলার কথা শুনে অবাক হলাম, কারণ এর আগে কখনো মা আমাকে আলমারি খুলতে বলেনি বা খুলতে দেয়নি। মার কথা মতো ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চাবি নিয়ে আলমারি খুলে ফাইলটা নিতে গিয়ে ওপরে তাকে দেখলাম মায়ের একটা ছবির সাথে পাশে একটি লোক। ছবিতে লোকটির মুখে হাসির সাথে তার একটা হাত মায়ের কাঁধের উপর দিয়ে রাখা। মার মুখেও হাসির সাথে কপালের লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, যেটা আমার জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন দেখিনি। স্কুলের বন্ধুদের বাবাদের দেখে মাকে অনেকবার জিজ্ঞাসা করেছি, আমার বাবা কোথায় থাকে মা, আসে না কেন? মার উত্তরে, তোর কি কোনো অসুবিধা হচ্ছে বলে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে কাপড়ের আঁচল টেনে নিয়ে চোখের জল মুছতে দেখেছি। ছোট হলেও তখন বুঝেছি, মাকে বাবার কথা জিজ্ঞাসা করলে মা কষ্ট পায়, চোখে জল চলে আসে। তখন থেকে আর কখনো মাকে বাবার কথা জিজ্ঞেস করতাম না। বয়সের সাথে সাথে বুঝতে শিখেছিলাম, হয়তো কোনো কারণে মা বাবার বিচ্ছেদ হয়ে গেছে। খাতা কলমে আমার বাবা শ্যামল ব্যানার্জির নামটা জানা থাকলেও ছবির এই লোকটি যদি আমার বাবা হয়, তাহলে তাকে এই প্রথম দেখলাম। ছবিতে দুজনকে হাসি খুশি দেখালো, বাস্তবে কি এমন হয়েছিল যার জন্য তারা একসঙ্গে থাকেন না? আমার নামের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটা তাহলে এখন কোথায় থাকেন? প্রশ্নগুলো যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন রান্নাঘর থেকে মা বললেন, কি রে, ফাইলটা পেয়েছিস? ওটা তো সামনেই আছে। ছবিটার দিকে আর একবার ভালো করে তাকিয়ে, হ্যাঁ পেয়েছি বলে ফাইলটা হাতে নিয়ে শব্দ করে আলমারিটা বন্ধ করে ফাইলটা কাকিমার হাতে দিলাম। আমি আমার মায়ের একমাত্র ছেলে অনুপম। মায়ের মুখে হাসি, সেটা ছোটবেলা থেকে আমি দেখিনি। এখানকার গার্লস স্কুলের একজন রাশভারী টিচার হলেও মার মনটা কিন্তু মায়া মমতায় ভরা। স্কুলের কোনো মেয়ে বা আমার হঠাৎ শরীর খারাপ পড়লে মা কিন্তু রাসের খোলস ছেড়ে বেরিয়ে সেবা শুশ্রূষা করতে লেগে যেতেন। তখন তাকে দেখলে কখনোই মনে হতো না উনি এতটা গম্ভীর। আসলে মায়ের গাম্ভীর্যটা ছিল একটা খোলস, যেটা দিয়ে উনি অনেক সময় অনেক প্রশ্ন এড়িয়ে যেতেন। কাকিমা চা মুড়ি মাখা খেতে খেতে মার্কশিটটা দেখে ফাইলটা পাশে রেখে মাকে বললেন, ছেলেকে তাহলে ভর্তি করছো কোথায়? মা বললেন, ইচ্ছে আছে যাদবপুরে। বসিরহাট থেকে যাদবপুরে সে তো অনেকটা দূর, রোজ কি যাতায়াত করতে পারবে বলে মুড়ি মুখে দিয়ে কাকিমা বললেন, ওকে তো তাহলে হোস্টেলে থাকতে হবে বলে পরক্ষণেই বললেন, সেখানকারও যা অবস্থা। কথা শেষ না করে কাকিমা চায়ের কাপে চুমুক দিয়ে খালি কাপটা রাখতেই মা ফাইল গুছিয়ে আলমারিতে রেখে এসে খালি চায়ের কাপ আর মুড়ির বাটিটা ট্রেতে তুলে নিয়ে, দেখা যাক, তা না হলে অন্য ব্যবস্থা করতে হবে বলে কাকিমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে ঢুকে থালা বাসনের আওয়াজ করতে লাগলেন। কাকিমা একা একা কিছু সময় বসে শেষে না, যাই, আর বসবো না বলে চলে গেলেন। আমি রান্নাঘরের সামনে গিয়ে দেখলাম মা রাতে রুটির জন্য আটা মাখছেন। গলার স্বরটা যতটা সম্ভব নামিয়ে প্রায় মিনমিন করে বললাম, হোস্টেলে তো কখনো থাকিনি, তোমাকে ছেড়ে একা একা আমি থাকবো কি করে? তার থেকে এখানকার কলেজে ভর্তি হই না। আটার দলায় আরো একটু জল দিয়ে সেটা মাখতে মাখতে মা বললেন, জীবনটা একটা মিশন, সেই মিশনে সাকসেস হতে গেলে অনেক সময় পছন্দের জায়গা, এমনকি প্রিয়জনকে ছেড়ে থাকতে হয়। তাছাড়া কারোর মা কি সারা জীবন বেঁচে থাকে? বুঝতে পারলাম কথা বলে লাভ হবে না। মনের মধ্যে একটা অস্থিরতা নিয়ে ওখান থেকে নিজের ঘরে চলে আসতে আসতে এই প্রথম মনে হলো, বাবা থাকলে নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা করতেন। যাদবপুর কলেজে ভর্তি হওয়ার পর কোথাও যখন থাকার ব্যবস্থা করা গেল না,
তখন মা বাঘাযতীনে তালপুকুর এলাকায় একটা ঠিকানা দিয়ে বললেন, তুই এখানে গিয়ে যোগাযোগ কর, ব্যবস্থা একটা হয়ে যাবে। মার দেওয়া ঠিকানায় যখন এসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে গেছে। বাইরের দেওয়ালে নেমপ্লেট দেখে কলিং বেল টিপে কিছু সময় অপেক্ষা করার পর একজন মাথা ভর্তি পাকা চুল, পাজামা পাঞ্জাবি পরা বয়স্ক ৬০ ঊর্ধ্ব হালকা চেহারার ভদ্রলোক দরজা খুলে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? বললাম, অশ্বিনীবাবু আছেন? ভদ্রলোক বললেন, আমিই অশ্বিনীবাবু। কিন্তু তুমি কে? কোথা থেকে আসছো? বললাম, বসিরহাট থেকে। অশ্বিনীবাবু এবারে একটু হেসে বললেন, ও, তুই তাহলে রত্নার ছেলে? আমি মাথা নেড়ে হ্যাঁ বলার আগে অশ্বিনীবাবু বললেন, ভিতরে আয়, তুই যে আসবি সে কথা তোর মা আমাকে আগেই বলে রেখেছিল। দরজাটা বন্ধ করে হাত দিয়ে ইশারা করে সোফায় বসতে বলে সিলিং ফ্যানটা চালিয়ে আমার পাশে বসে, আমি তোর কে হই জানিস? বলে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আস্তে আস্তে মাথা নেড়ে বললাম, না। উনি আমাকে অবাক করে বললেন, আমি তোর মামা হই, মানে তোর মা আমার বোন। আমি তাড়াতাড়ি উঠে মামার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই উনি মানুষ হ বলে আমায় বসতে বললেন। সোফায় গিয়ে বসতেই মামা বলতে লাগলেন, তুই চিনবি বা কি করে? তোর জন্মের পর থেকে আমাকে তো কখনো দেখিসনি। ওএনজিসিতে চাকরি করতাম বলে প্রথম দিন থেকে বোম্বেতে থাকতে হতো। ওখানেই সেটেল হয়ে গিয়েছিলাম। মেয়ে দুটোর বিয়ে হয়ে যাওয়াতে ওখানকার পাট চুকিয়ে চলে এসেছি। তোর মা আমাকে ফোন করে সে সময় বলেছিল তাদের বিয়ের কথা, কিন্তু আমি তখন মাঝ সমুদ্রে থাকায় আসতে পারিনি। যদিও পরে বছর দেড়েকের মাথায় শ্যামলের মা, মানে তোর ঠাকুরমা রত্নাকে মেনে নিতে পারিনি বলে তাদের ডিভোর্স না হলেও ছাড়াছাড়ি হয়ে যায়, সেটা আমি শুনেছিলাম। আমি হাঁ করে অজানা কথাগুলো শুনতে শুনতে নিজের অজান্তেই মুখ ফসকে বেরিয়ে গেল, বাবা ঠাকুরমার এই ভয়ঙ্কর সিদ্ধান্তের কোনো প্রতিবাদ করেননি? মামা বললেন, আমি তোর মার কাছেই শুনেছি প্রতিবাদ নাকি সে করেছিল, কিন্তু তোর ঠাকুরমা এমন কথা বলেছিল যার জন্য তোর মাই বলতে বাধ্য হয়েছিল, আপনি মরবেন কেন? আপনি আপনার ছেলেকে নিয়ে বেঁচে থাকুন। আমি আমার সন্তানের জন্ম দিয়ে তাকে একাই মানুষ করতে পারবো। বললাম, কি এমন হয়েছিল যার জন্য মা এই কথা বলতে বাধ্য হয়েছিল? মামা বললেন, আমি যতটা তোর মার কাছ থেকে শুনেছি, শ্যামলের মা নাকি যখন জানতে পারে তোর মা সন্তান সম্ভবা, তখন তোর মায়ের সামনে তোর বাবাকে বলেছিল, একে ছোট জাতের মেয়ে বিয়ে করেছিস, তার উপর বছর ঘুরতে না ঘুরতেই তার পেটে বাচ্চা। এই ছোট জাতের মেয়ের পেটের বাচ্চাকে আমি মেনে নিতে পারবো না। যদি সে পেটের বাচ্চাটাকে নষ্ট করে চাকরি ছাড়তে পারে তাহলে আমি মেনে নিতে পারি, তা না হলে তোকে বেছে নিতে হবে তুই কাকে চাস, তোর মাকে না তোর বউকে। যদি তুই তোর বউকে নিয়ে থাকতে চাস তাহলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। বললাম, ঠাকুরমার এ কথা বলার কারণ? মামা বললেন, সেটা সঠিক বলতে পারবো না, তবে এই ব্যাপারে আমি শ্যামলকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম। তখন অবশ্য সে বলেছিল, মার একটু সূচিবায়ের দোষ আছে, একটু সময় লাগলেও আমি ম্যানেজ করে নেব, আপনি চিন্তা করবেন না। বললাম, বাবা কি সম্পর্কটা ঠিক করতে পেরেছিলেন? একটা দীর্ঘশ্বাস ছেড়ে মামা বললেন, বাস্তবে কিছুই আর ঠিক হয়নি, দূরত্বটাই ক্রমশ বেড়ে গেছে। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে, বাদ দে ওসব, বলে তোর কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় কি না বলেই মামা বললেন, তোর মামি বাড়ি নেই, 5 দিন আগে ছোট মেয়ের ওখানে গেছে, মাসখানেকের আগে ফিরবে না। যদিও একজন কাজের দিদি আছেন, তিনি সকালের দিকে সব করে দেন রান্নাটা ছাড়া। বলে মামা বললেন, আসলে রান্নাটা আমি পারি, কারণ এমনই একটা চাকরি করতাম, বেশিরভাগ সময় বাইরে বাইরে ঘুরতে হতো বলে নিজের প্রয়োজনের রান্নাটুকু একটু একটু শিখেছিলাম। মোটামুটি চালিয়ে নেওয়ার মতো টুকটাক করতে পারি। বলে মামা ভেতরের ঘরের দিকে যেতে যেতে বললেন, তুই বস, আমি আসছি। মামা চলে গেলে সোফায় হেলান দিয়ে 2 হাতের উপর মাথাটা রেখে চোখ বন্ধ করে চিন্তা করতে লাগলাম। যতই মামা বাদ দে বলুক, এতগুলো বছর নষ্ট হয়ে যাওয়া সম্পর্কটাকে সেতুবন্ধন করা যায় কিনা একবার চেষ্টা করতে আপত্তি কি? আমি তো বাইরের কেউ নই, ওনাদেরই সন্তান। সব জানার পর কিছুটা দায়িত্ব তো আমারও থাকে।
হারাবার যেখানে কিছু নেই সেখানে যদি মা বাবাকে এক করতে পারি তাহলে পৃথিবীর সব থেকে বেশি খুশি হব আমি। এখন আমাকে জানতে হবে মামা বাবার ঠিকানা জানে কিনা। মিনিট 20 পর মামা একটা প্লেটে 4 পিস বাটার লাগানো পাউরুটি টোস্ট, ডিমের অমলেট, দুটো পাকা কলা আর 1 পিস সন্দেশ সাজিয়ে ডাইনিং টেবিলে রেখে বললেন, 3:30 বেজে গেছে, আর দেরি করিস না, চটপট এগুলো খেয়ে নে। সত্যি বলতে খিদেতে পেটটা একেবারে চোঁচো করছিল। প্লেটের খাবারগুলো দেখে সেটা যেন আরো বেড়ে গেল। সোফা থেকে উঠে মামাকে বললাম, বাথরুমটা কোন দিকে? খাওয়া শেষ করে হাত ধুয়ে মাকে ফোন করে বললাম, আমার যে একজন মামা ছিল সেটা তুমি আমাকে আগে কোনোদিন বলনি। বলে একটু ঢোক গিলে বললাম, যাই হোক, মামার বাড়িতে প্রায় 1 ঘন্টা আগে এসে পৌঁছেছি। মামি বাড়িতে না থাকলেও মামা তৈরি করে দেওয়া খাবার খেয়ে তোমাকে ফোন করছি। মা ফোনের মধ্যে বললেন, দাদা তোর পাশে আছে? থাকলে ফোনটা দাদাকে দে। মামাকে ফোনটা দেব বলে ঘাট ঘুরিয়ে দেখি কারোর সাথে মামা ফোনে কথা বলছেন। মাকে বললাম, মামা অন্য কারোর সাথে ফোনে কথা বলছেন, ফাঁকা হলে দিচ্ছি। ফোনটা রাখতে যাব, দেখলাম মামা কথা বলা শেষ করে আমার দিকেই আসছেন। লাইনে মা আছে কিনা হ্যালো হ্যালো করতেই মা বললেন, হ্যাঁ বল। বললাম, তুমি ধরো, মামাকে দিচ্ছি। মামা মার সাথে কথা বলতে লাগলো। আমি টেবিল থেকে জলের বোতল নিয়ে জল খেতে লাগলাম। মার সাথে কথা বলা শেষ করে ফোনটা আমার হাতে দিয়ে মামা বললেন, চা খাবি? না বলে বললাম, আমার থাকার কি কোনো ব্যবস্থা হয়েছে? আপাতত তুই এখান থেকেই কলেজ করবি। বলে মামা বললেন, হোস্টেলে সিট অ্যাভেলেবেল হলে তখন না হয় চলে যাস। ঠিক আছে, তাহলে আজ আমি যাই, গোছগাছ করে পরশুদিন চলে আসব। বলতেই মামা বললেন, তোর মাকে বলেছি আজ তো যাওয়া হবে না। তাছাড়া আজ তো শনিবার, বিকেলের দিকে বাসে ট্রেনে ভিড়টা একটু বেশি হয়। কাল বরং সকালের দিকে যাস, ফাঁকায় ফাঁকায় চলে যেতে পারবি। কয়েক সেকেন্ড চুপ করে থেকে মনে মনে ভাবলাম, এই সুযোগ। ঝপ করে মামার পা জড়িয়ে ধরে বললাম, তুমি কি জানো বাবা কোথায় থাকেন? মামা হকচকিয়ে গিয়ে দুহাত ধরে আমাকে তুলে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, ঠিকানা জেনে কি করবি, সেখানে যাবি নাকি? মাথা নেড়ে হ্যাঁ বললাম। আমার ছলছল করে ওঠা চোখ দুটোর দিকে তাকিয়ে মামা বললেন, কি করতে যাবি? হাত দিয়ে চোখের জল মুছে বললাম, জিজ্ঞাসা করব, আমি আমার মা আমরা কি দোষ করেছিলাম? কেন আমার বাবা বেঁচে থাকতেও আমি তার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি? মামা আমাকে বুকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না, বস এখানে। বলে আমাকে সোফায় বসিয়ে আমার পাশে বসে মামা বলতে লাগলেন, আমি তো তখন এখানে থাকতাম না। তোর মা যখন বিয়ের কথা বলেছিল তখন আমি জিজ্ঞাসা করেছিলাম ছেলের বাড়ি কোথায়। সেই সময় তোর মার কাছ থেকে শুনেছিলাম শ্যামলের অরিজিনাল বাড়ি অজয়নগর বাসস্ট্যান্ডের কাছে। কিন্তু এক্স্যাক্টলি ঠিকানাটা তোর মা আমাকে বলেনি, আর আমিও ঠিক জানি না অজয়নগর কোথায়, আর বাবা করেন কি। বলে মামার দিকে তাকাতে মামা বললেন, শুনেছিলাম ব্যাংকে চাকরি করতো। বলে মামা হঠাৎই বললেন, তুই তো মুকুন্দপুর চিনিস? বললাম, হ্যাঁ, 2 বছর আগে মায়ের চোখ দেখাতে ওখানে নিয়ে গিয়েছিলাম। মামা বললেন, ওই মুকুন্দপুরের পরের স্টপেজই হলো অজয়নগর। বললাম, তোমার এখান থেকে কোন বাস ওই দিকে যায়? মামা বললেন, বড় রাস্তার মোড় থেকে উল্টোডাঙা সল্ট লেকের বাস পেয়ে যাবি। বললাম, তোমার ফোন নাম্বারটা আমাকে দাও। পরের দিন সকালে অজয়নগর বাসস্ট্যান্ডে নেমে ভিতরে ঢুকে প্রায় 25-30টা বাড়িতে নক করে শ্যামল ব্যানার্জির যখন কোনো খোঁজ পাচ্ছিলাম না, তখন ওখানেই বড় গ্রোসারির দোকানে খোঁজ নিতে গেলে একজন মাঝবয়সী ভদ্রলোক বললেন, তুমি কোন শ্যামল ব্যানার্জির খোঁজ করছো? বললাম, যিনি ব্যাংকে চাকরি করেন। ভদ্রলোক বললেন, আমার পাড়ায় একজন ব্যাংকে চাকরি করা শ্যামল ব্যানার্জি আছে, যারা মা ছেলে মিলে থাকে। তুমি কি সেই শ্যামল ব্যানার্জির খোঁজ করছো? কথাটা শোনা মাত্র হৃৎপিণ্ডের গতিটা যেন কয়েক গুণ বেড়ে গিয়ে দুম দুম করে আওয়াজ হতে লাগলো, রক্ত মাংসের মানুষটা সামনাসামনি হওয়ার উত্তেজনায়। গলার স্বর স্বাভাবিক রেখে বললাম, বাড়িটা একটু দেখিয়ে দেবেন? ভদ্রলোক বললেন, একটু দাঁড়াও, ফর্দ করা জিনিসগুলো নিয়ে আমি ওই দিকেই যাব।
ভদ্রলোক একটা পুরনো আমলের একতলা বাড়ি দেখিয়ে দিয়ে চলে গেলেন। বাড়িটার সামনে দাঁড়িয়ে মনে হলো বহুদিন রংচং হয় না। বাইরের গেট খুলে ভিতরে ঢুকে দেখলাম ঘাস আগাছায় সামনেটা ভরে রয়েছে। দুটো সিঁড়ির ধাপের উপর উঠে দুরু দুরু বুকে দরজার পাশের ডোরবেলের সুইচটা টিপে মনে মনে ভাবতে লাগলাম, এই বাড়িতে যদি আমার বাবা থাকেন তাহলে উনি বাড়িটা ঠিক করেননি কেন? কিছু সময় অপেক্ষা করার পর আবার ডোরবেলটা যখন বাজাতে যাচ্ছিলাম তখন দরজা খুলে 22-24 বছরে চুড়িদার পরা একটা মেয়ে বলল, কাকে খুঁজছেন? বললাম, শ্যামল স্যার আছেন? মেয়েটি আমার আপাদ মস্তক দেখে কি বুঝলো জানি না, বলল, দাঁড়ান ডেকে দিচ্ছি। একটু পরে পাজামা পাঞ্জাবি পরা মায়ের সাথে ছবিতে দেখা সেই ভদ্রলোক আমার চোখের সামনে এসে দাঁড়ালেন। মুখের চেহারা সেই একই আছে, শুধু দুই কানের পাশে চুলগুলো হালকা একটু পাক ধরেছে। ভালো করে আমাকে দেখে বাবা বললেন, কি দরকার বলো? চোখের সামনে বাবাকে দেখে আনন্দ আর উত্তেজনায় আমার গলা শুকিয়ে গিয়েছিল। কি বলবো বুঝতে না পেরে ঝপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, আমি অনুপম, বসিরহাট থেকে আসছি। বাবা আমার দিকে অপলক দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, বসিরহাট থেকে আসছো, কোন অনুপম বলো তো? নির্দ্বিধায় বললাম, আপনার ছেলে আমি, যাকে আপনি জন্মের পর থেকে দেখেননি। পরিষ্কার দেখলাম বাবার দু চোখের কোণায় জল জমতে শুরু করেছে। উনি বললেন, তুমি এখানে এসেছো তোমার মা জানেন? বললাম, না। বাবা ভুরু দুটো কুঁচকে বললেন, তাহলে তুমি এই বাড়ি চিনলে কি করে? বললাম, দরজার সামনে দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে আসতে বলবেন না। হালকা মাথা নেড়ে ওনার হাতটা আমার পিঠের পেছন দিকে দিয়ে ধরে ভেতরে নিয়ে এসে বললেন, বসিরহাট থেকে নিশ্চয়ই খুব ভোরে বেরিয়েছো? বললাম, না, গতকাল বাঘাযতীনে মামার বাড়িতে এসেছিলাম। মামাই মোটামুটি আপনার বাড়ির একটা ভাষা ভাষা ঠিকানা বলেছিলেন, যদিও সেটা খুঁজে বার করতে প্রায় 3 ঘন্টা খানেক সময় লেগে গেছে। বাবা আমাকে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে নিজের পাশের চেয়ারটায় বসে, কৃষ্ণা, আমাদের খেতে দে বলে বললেন, রত্না, না মানে তোমার মা কেমন আছে? অনেক কিছু বলার ইচ্ছে থাকলেও সেসব না বলে বললাম, ভালো আছেন। বাবা মাথাটা নিচু করে চেয়ার থেকে উঠে কোনার বেসিনে গিয়ে চোখে মুখে জল দিয়ে ধরা গলায় আমাকে বললেন, হাত মুখ ধুয়ে নাও। রুটি তরকারি খেতে খেতে বাবাকে বললাম, এই বাড়িটা কি আপনাদের? মুখের খাবার শেষ করে আমার দিকে ঘাড় ঘুরিয়ে বাবা বললেন, হ্যাঁ, বাড়িটা আমার মায়ের নামে। কিছুক্ষণ চুপ করে থেকে খাওয়া দাওয়া শেষ করে বললাম, আপনার মার নামে হলেও বাড়িটা তো আপনারও। একটু রিপেয়ার আর রং করে নিলে তো দেখতে ভালো লাগে। মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না বলে বাবা খাওয়া শেষ করে হাত ধুতে উঠলেন। আমিও হাত ধোয়ার জন্য উঠে প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, ঠাকুরমা কোথায় থাকেন? হাত ধুয়ে টাওয়েলে হাত মুছতে মুছতে বাবা বললেন, মার সঙ্গে দেখা করার দরকার নেই। বাবার কথা না শোনার ভান করে হাত ধুয়ে ওনার দিকে সরাসরি তাকিয়ে বললাম, উনি থাকেন কোথায়? আমার দিকে তাকিয়ে কি দেখলেন বাবা জানি না, কয়েক সেকেন্ড চুপ করে থেকে হাত দিয়ে একটা ঘর দেখিয়ে দিয়ে বললেন, ওই ঘরটায়। হাত মুছে পায়ে পায়ে সেই ঘরটার দিকে এগিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ছেলেদের মতো করে চুল কাটা, এক মাথা পাকা চুলে ভর্তি অতি শীর্ণকায় একজন বৃদ্ধা চোখ বন্ধ করে শুয়ে আছেন। কাছে গিয়ে বললাম, ঠাকুরমা, তুমি কেমন আছো? চোখ দুটো খুলে ঘোলা ঘোলা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কে বাবা? বললাম, আমার মায়ের নাম রত্না, আমি তোমার নাতি অনুপম বলে পায়ের কাছে এসে প্রণাম করলাম। বাবা পাশে এসে বললেন, প্রায় 1 বছর আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছে। ডাক্তার সেট করে দিলেও হাঁটা চলা করতে পারে না। এখন সব সময় মাকে শুয়ে বসে থাকতে হয়। দেখাশোনা করার জন্য কৃষ্ণা আছে, ওই দেখাশোনা করে, রান্না বান্নাও করে। হঠাৎ কেন জানি মুখ ফসকে বেরিয়ে এলো, কৃষ্ণাদি নিশ্চয়ই ব্রাহ্মণ। বাবা আমার দিকে একবার তাকালো, তারপর মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। ঠাকুরমা ইশারা করে আমাকে কাছে ডাকলেন। কাছে যেতেই বললেন, তুই কিন্তু একেবারে তোর মায়ের মতো হয়েছিস, কথাবার্তাতেও দেখতেও। বললাম, প্রশংসা করছো না বকছো? ঠাকুরমা বললেন, বালিশগুলো পিঠের দিকে সাজিয়ে আমাকে তুলে হেলান দিয়ে বসিয়ে দে, তোর সাথে গল্প করি।
কোথায় এসেছিলাম, কী কারণে এসেছিলাম, রেজাল্ট কেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি প্রায় ঘন্টাখানেক ঠাকুরমার সাথে গল্প করার পর যখন বললাম আর দেরি করব না, আমাকে বাড়ি যেতে হবে, তা না হলে মা চিন্তা করবে, ঠাকুরমা তখন আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, আমাকে তোদের বাড়িতে নিয়ে যাবি? আমি অবাক হয়ে বললাম, তুমি যাবে? পরক্ষণেই বললাম, কিন্তু তোমার অহংকার, জাতের বিচার, সেটার কি হবে? ঠাকুরমা একটু হেসে বললেন, এতদিন অন্ধ ছিলাম, আজ আমার দাদু ভাই এসে চোখ ফুটিয়ে দিল। বললাম, কি রকম? ওই যে তুই বললি না কৃষ্ণা কি ব্রাহ্মণ, আসলে ডাক্তার, নার্স, কাজের লোক, আর যখন রক্তের প্রয়োজন হয় তখন আমরা জাত বিচার করি না, কারণ তখন তো বাঁচা মরা আর কাজের স্বার্থ জড়িয়ে থাকে। আমার মতো বহু মারা হয়তো ভয় পায়, প্রেম ভালোবাসা করে বিয়ে করে ছেলে যদি আমার পর হয়ে যায় বা আমাকে আর না দেখে। বললাম, তোমার এরকম ধারণা হওয়ার কারণ? ঠাকুরমা একটা লম্বা শ্বাস ছেড়ে মাথা নাড়িয়ে বললেন, পরে ছেলের কাছ থেকে শুনেছি তোর মা স্কুলের নানা কাজে ব্যাংকে আসতো, আমার ছেলে সেই সব কাজ করে দেওয়ার আছিলায় তার সাথে আলাপ জমাতো, মাঝে মধ্যে তাকে ব্যাংকে ডাকতো এটা ভুল হয়ে গেছে ওটা ভুল হয়ে গেছে বলে। ধীরে ধীরে সেই আলাপ শহরের বিভিন্ন রেস্টুরেন্টে চা কফির সাথে প্রেমে পরিণত হয়। এর পরেই 6 মাসের মাথায় ওরা গিয়ে বিয়ে করে। প্রথম থেকে আমাকে বাদ দিয়ে তারা তাদের মতো বিয়ে করায় আমার মানতে কষ্ট হয়েছিল। তারপরেও বছর দেড়েকের মধ্যে যখন জানতে পারলাম তোর মা সন্তান সম্ভবা, তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনি, কারণ তখন বুঝতে পেরেছিলাম ছেলে আমার হাতের বাইরে চলে যাচ্ছে। তাই জাতের কথা সন্তানের দোহাই দিয়ে সেদিন তোর মা বাবাকে আলাদা করে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস কর দাদু ভাই, তোর বাবা একদিনের জন্য তোর মাকে ভুলতে পারেনি। শুধু আমার মুখের দিকে তাকিয়ে সে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছিল। আজ তুই এসে সেই পাথরটা বোধহয় সরিয়ে দিলি। তোর কথার মধ্যে ইঙ্গিত থাকলেও আমার বুঝতে দেরি হয়নি, তোকে, তোর মাকে আমার ছেলে থেকে দূরে সরিয়ে রেখে আমি যে অবিচার করেছি তার প্রায়শ্চিত্ত আমার করা উচিত। তাই তোকে বলছিলাম, আমাকে নিয়ে যাবি? জানি আমার পাপের শাস্তি আমাকে আরো অনেক পেতে হবে, তবুও তোর মার কাছে গিয়ে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। জানি না সে আমাকে ক্ষমা করবে কিনা। বাবা বোধহয় দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনছিলেন। ঘরে ঢুকে ভেজা চোখে ঠাকুরমার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি সত্যিই যাবে? ঠাকুরমা বললেন, হ্যাঁ, তুই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর। আজ তুমি যেতে চাইছো, অথচ যেদিন রত্নার সন্তান সম্ভবা ছিল তখন তার সব থেকে বেশি প্রয়োজন ছিল আমাকে। কিন্তু না, সেদিন তুমি আমাকে তার পাশে থাকতে দাওনি। সেদিন তুমি তোমার দোহাই দিয়ে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে। নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না। যদি তখন তোমার কথা না শুনতাম তুমি হয়তো গালাগালি দিতে, সন্তান সম্ভবা আমার রত্নাকে তুমি অভিশাপ দিতে, যেটা আমি চাইনি। তাই লজ্জায়, ঘৃণায়, তোমার উপরে অভিমানে তার খোঁজ নেওয়ার সাহসটুকু পর্যন্ত আমি হারিয়ে ফেলেছিলাম। আজ এই দীর্ঘ 18 বছর পর রত্নার সামনে কি মুখ নিয়ে আমি দাঁড়াবো বলতে পারো? ঠাকুরমা বললেন, ক্ষমা চাইবি? সেদিনের দোষটা তো তোর ছিল না, আমি তোকে বাধ্য করেছিলাম রত্নার থেকে দূরে সরিয়ে রাখতে। সেদিন আমার রাগ, অভিমান আর অহংকার এটা করতে বাধ্য করেছিল। আজ বুঝতে পারছি, একটা সন্তানকে তার বাবার থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীকে তার স্বামী থেকে আলাদা করে আমি ভালো কাজ করিনি। হয়তো সেই কারণেই দিনের পর দিন বিছানায় পড়ে আছি। আর কটা দিন বাঁচবো জানি না, অন্তত মরার আগে তার কাছে ক্ষমা না চাইলে আমি যে মরেও শান্তি পাবো না। জানি অনেক দেরি হয়ে গেছে, তবুও আজ আমি তোকে তার সামনে হাজির করে তার হাতে তুলে দেব। তাতে যদি কিছুটা পাপ আমার খণ্ডন হয়। তুই আর দেরি করিস না, অ্যাম্বুলেন্সকে ফোনটা তাড়াতাড়ি কর। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।